কারণ বিশ্ববন্ধু সেন আর মূলত কংগ্রেস ঘরানা থেকে এসেছেন। সুতরাং কংগ্রেসের যে ওটা আসন, মানে তার যে কী বল রাজনৈতিক প্রতিপত্তি সেখানে তো আছেই। অমিতাভ দত্ত উনিও যথেষ্টই জনপ্রিয়, এবং আমরা দেখেছি গত 8 বছর ধরে এ রাজ্যে বিরোধীরা মাটি কামড়ে পড়ে থাকার যে কথা বলেছে তার জ্বলন্ত উদাহরণ হলেন অমিতাভ দত্ত। উনি মাটি ছাড়েননি। বামেদের দীর্ঘদিনের একটা তাদের শেকড় উপজাতি এলাকায় ছিল, এবং এটা ত্রিপুরার ইতিহাসের একটা ঐতিহাসিক প্রেক্ষিত। এই রাজ্যে বামেরা মূলত শক্তি সঞ্চয় করেছে উপজাতি এলাকায় তাদের সাংগঠনিক শক্তিবিদ্যার বৃদ্ধির মাধ্যমে, এবং তার পরিপ্রেক্ষিতেই এখনও যেটুকু আছে এটা খুব সলিড আছে বলেই মনে হয়। যাই আছে, প্রদ্যুৎ কিশোরের কথা আমি বলছি, ওনাকে ঘিরে যে আবেগ তৈরি হয়েছে জনজাতি সমাজের মধ্যে, এটা খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু লড়াইটা মূলত এখানে ডিসিতে আমার যা মনে হয় সেটা বিজেপি বনাম মাথা হবে, এবং টু সাম এক্সটেন্ট লেফটদের একটা অবস্থান এখানে আছে, এবং সলিড একটা শক্তি ওরা দেখাতে পারবে বলে মনে হয় এই নির্বাচনে। দেশের নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন নিয়ে বড় ঘোষণা দিয়েছে। দেশের বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন সংগঠিত হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসে, এবং যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে একটি রয়েছে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর কেন্দ্র। তার পাশাপাশি শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই ত্রিপুরার এডিসি নির্বাচন নিয়েও দিনক্ষণ ঘোষণা হতে পারে। আজ আমরা সার্বিক নির্বাচন সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে এবং ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় স্টুডিওতে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক বিজয় পাল। নমস্কার বিজয় বাবু, আপনাকে স্বাগত খবরের প্রতিবাদে। দেশের 5টি রাজ্যে, তার মধ্যে 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী এপ্রিল মাসে। কিছু কিছু রাজ্যে একটি ফেজে এবং পশ্চিমবঙ্গে 2টি ফেজে নির্বাচন হতে চলেছে। তার পাশাপাশি 8টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে ত্রিপুরার ধর্মনগর। ধর্মনগরের যে পরিস্থিতি, আমরা ধর্মনগরটাকে নিয়েই আগে কথাটা বলি। ধর্মনগরের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন বা যিনি প্রয়াত হয়েছেন, বিধানসভার অধ্যক্ষ ছিলেন উনি প্রয়াত বিশ্ববন্ধু সেন, ওনার সেই শূন্যস্থান পূরণ করার জন্যই মূলত এই উপনির্বাচন হচ্ছে। এই উপনির্বাচনে আমরা লক্ষ্য করলাম যে সিপিআইএম দল সর্বপ্রথম তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে, কিন্তু সে জায়গায় রাজ্যের যে শাসক শিবির রয়েছে এখনো পর্যন্ত প্রার্থী দিচ্ছেন না। তো এই ধর্মনগরের যে বাতাবরণ, যে রাজনৈতিক পরিকাঠামো, এই নির্বাচন কি রকম হতে পারে, কি প্রভাব পড়তে পারে, কি বলবেন বিষয়টা নিয়ে? প্রথমত উপনির্বাচন যা হয় তা স্বাভাবিকভাবেই শাসক পক্ষের অনুকূলে যায়। ত্রিপুরার ধর্মনগরে যে উপনির্বাচন হচ্ছে তার প্রেক্ষিত হলো স্বজন হারানোর ব্যথা, বিয়োগ যন্ত্রণা আছে, আবেগ আছে মানুষের। বিশ্ববন্ধু সেন ধর্মনগরের রাজনৈতিক ইতিহাসে বা ঘটনাক্রমে একটা উজ্জ্বল ব্যক্তিত্ব। স্বাভাবিক কারণেই তাঁর মৃত্যুতে যে আসনটি শূন্য হয়, সেই আসনে যে উপনির্বাচন হবে সেখানে অবশ্যই বিজেপি দল স্বাভাবিক নিয়মেই এগিয়ে আছে। সুতরাং এখানে তো আমরা জয়টা নিশ্চিতই বলা যেতে পারে। উপনির্বাচনে বরাবরই তাই হয়, মূলত ত্রিপুরার ক্ষেত্রে একটু বাড়তি ব্যাপার আছে। অন্যদিকে সিপিআইএম প্রার্থী ঘোষণা করেছে প্রাক্তন তাদের দলের যিনি ছিলেন এই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, উনিও যথেষ্টই জনপ্রিয়, এবং আমরা দেখেছি গত 8 বছর ধরে এ রাজ্যে বিরোধীরা মাটি কামড়ে পড়ে থাকার যে কথা বলেছে তার জ্বলন্ত উদাহরণ হলেন অমিতাভ দত্ত। উনি মাটি ছাড়েননি। আমরা দেখেছি বেশ কয়েক দফায় ওনার ওপর শারীরিক আক্রমণও হয়েছে, তা সত্ত্বেও উনি কিন্তু মাটি কামড়েই পড়েছিলেন। সুতরাং বামপন্থীদের একটা লড়াইয়ের জায়গা তো ওখানে আছেই, এবং রাজনৈতিক কারণেই এই লড়াইটা খুব
গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেহেতু আমরা সামনেই উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভোটে যাব এবং 28-এর নির্বাচনের প্রস্তুতিও রাজ্যে শুরু হয়ে গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইয়ে নিয়ে হাজির হয়েছে। আচ্ছা, এই ধর্মনগরের উপনির্বাচনটা নিয়ে কিন্তু আমরা সাম্প্রতিককালে যখন সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষণা করে তখন একটা বিষয় নিয়ে খুব জলঘোলা পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম। বিশেষ করে কংগ্রেসের পক্ষ থেকে সিপিআইএম এর প্রার্থী ঘোষণা নিয়ে আক্ষেপ প্রকাশ করা হয়েছে যে কেন তারা প্রার্থী দিলেন, কংগ্রেস সেখানে প্রার্থী দিতে পারত, সিপিআইএম তাদেরকে সমর্থন করতে পারত। তাই আমরা লক্ষ্য করছি সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে প্রার্থী দেওয়া নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই বিষয়টা নির্বাচনে কি কোনো ধরনের প্রভাব ফেলবে? না, রাজনীতিতে তো কোনো দল কোনো অন্য কোনো দলকে ময়দান ছেড়ে দেয় না, এটাই স্বাভাবিক। ওখানে কংগ্রেসের কিছুটা ভিত্তি তো আছেই, কারণ বিশ্ববন্ধু সেন আর মূলত কংগ্রেস ঘরানা থেকে এসেছেন। সুতরাং কংগ্রেসের যে ওটা আসন, মানে তার যে কী বল রাজনৈতিক প্রতিপত্তি সেখানে তো আছেই, কিন্তু বামেরাও সেখানে যথেষ্টই শক্তি রাখে। এটা হচ্ছে যে বাম এবং সিপিএমের মধ্যে এই ইস্যুতে যে বক্তব্য আমিও লক্ষ্য করেছি, সুদীপবাবু কিছু বলেছেন, জিতেনবাবু কিছু বলেছেন, এটা হচ্ছে তাদের নিজস্ব দুই দলের ব্যাপার। আমার মনে হয় না এই পরস্পর বিরোধী বক্তব্য থেকে ভোটের কোনো প্রভাব পড়বে। এটা বিভিন্ন সময়তে আমরা দেখেছি, যেমন ধরুন এখানে ওরা লড়াই করছে, আগেও করেছেন, একসাথে মিলে করেছেন, আবার পৃথকভাবেও লড়াই করেছেন। যেমন কেরালাতে আজকে যে ইলেকশন ঘোষণা হলো, সেখানে তো কংগ্রেসের লড়াইটা হবে বামের বিরুদ্ধে। ওখানে তো বাম এবং কংগ্রেসের লড়াই হচ্ছে, মুখোমুখি লড়াই। সুতরাং এটা রাজনৈতিক ইয়ের ক্ষেত্রে কোনো স্থানিক যে সমস্যা আছে, রাজ্য এবং কেন্দ্রের ক্ষেত্রে যে তফাৎ আছে, তার পরিপ্রেক্ষিতেই এনাদের বক্তব্য এসেছে। আমার মনে হয় না যে এর খুব সুদূর প্রসারী কোনো প্রভাব দুই দলের রাজনৈতিক সম্পর্কের মধ্যে পড়বে। ভবিষ্যতে আমরা হয়তো দেখব আবার বাম এবং কংগ্রেস একসাথেই লড়াই করেছে, এবং এটা আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বারবার রিপিট হচ্ছে। সুতরাং এটা নিয়ে আমি এটাই ধরে আমার এগোনোর খুব একটা সুযোগ আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমরা কিন্তু যেমনটা শুরুতেই বললাম যে রাজ্যে উপনির্বাচন একটা কেন্দ্রে তো হচ্ছে, তার পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এডিসি নির্বাচন, স্বশাসিত জেলা পরিষদের যে নির্বাচনটা হতে চলেছে। দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু ধর্মনগর কেন্দ্রের মতোই এডিসির 28টি আসনেও সিপিআইএম তাদের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো এই যে এডিসি নির্বাচনটা, আমরা সিপিএম এর প্রসঙ্গটাতে পরে আসবো। উল্লেখযোগ্যভাবে এই মুহূর্তে এডিসিতে যা পরিস্থিতি, রাজ্যে বিজেপি প্রধান ক্ষমতাসীন দল, তার পাশাপাশি তিপ্রামথা বিজেপির সাথে শরিক হয়ে সরকারে আছে এবং দুজন মন্ত্রীও রয়েছেন মন্ত্রিসভাতে তিপ্রামথা দলের হয়ে। তারপরেও বিজেপি মথার মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না, ওখানেও একই কথা, মানে রাজনীতিতে কোনো পক্ষই কাউকে জমি ছেড়ে দেয় না। বাট শরিকই আজকে শরিক মথার সাথে বিজেপি আছে, আইপিএফটি আছে, এটা চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়। রাজনীতিতে এটা এমনটা হয় না। একটা পার্সপেক্টিভে ওরা গত নির্বাচনে ওরা একসাথে লড়াই করেছে, শরিক হিসেবে ছিল। এখন এডিসির ক্ষেত্রে আবার দেখেছি আমরা, ওরা তো পৃথকভাবেই লড়াই করেছেন। সুতরাং সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হোক আর যে ভাষাতেই আপনি ওটাকে সংজ্ঞায়িত করুন না কেন, সেটা তো লড়াই। এবার দেখতে পাচ্ছি যে বিজেপি এবং মথা 28টি আসনের মধ্যে কোনো পক্ষই কাউকে জমি ছেড়ে দিতে রাজি নন। তো সে লড়াই হবে, ময়দানে তো আছেই দুই পক্ষ, এবং মানে কি বলবো, যথেষ্ট মরিয়া বিজেপি যাতে একক শক্তিতে সেখানে উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ওরা দখল করতে পারেন। আবার মাথা মরিয়া যেভাবেই হোক 5 বছর ওরা কাজ করেছেন ওটা ধরে রাখার জন্য। সুতরাং জমিও এটা রাজনীতির ক্ষেত্রে এটা ছেড়ে দেবে বা এটা কোনো আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নয়, সেটা হচ্ছে দুই পক্ষ লড়াই করছে এবং লড়াইটা বেশ কঠিন, জমে উঠেছে। বামেরও প্রার্থী দিয়েছে, বামেদের দীর্ঘদিনের একটা তাদের শেকড় উপজাতি এলাকায় ছিল
এবং এটা ত্রিপুরার ইতিহাসের একটা ঐতিহাসিক প্রেক্ষিত। এই রাজ্যে বামেরা মূলত শক্তি সঞ্চয় করেছে উপজাতি এলাকায় তাদের সাংগঠনিক শক্তিবিদ্যার বৃদ্ধির মাধ্যমে, এবং তার পরিপ্রেক্ষিতেই এখনও যেটুকু আছে এটা খুব সলিড আছে বলেই মনে হয়। যাই আছে ওটার মধ্যে বামেরা খুব সাংগঠনিকভাবে আমার মনে হয় যথেষ্টই মজবুত, অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে যতটুকু আছে ততটুকুতেই ওরা বেশ শক্তিশালী। হয়তো ভোটে সেটা তেমনভাবে ওরা প্রতিফলন ঘটাতে পারবে কি না সে নিয়ে সন্দেহ থাকতেই পারে, কারণ এখন আর আগের মতো নির্বাচনের ক্ষেত্রেও একটা গুণগত পরিবর্তন এসে গেছে আমাদের ভারতীয় রাজনীতিতে। সুতরাং আলটিমেটলি রেজাল্টটা কোন দিকে যায় সেটার জন্য আমাদের ওয়েট করতেই হবে। কিন্তু এই তিনটে রাজনৈতিক শক্তির উপস্থিতি আমরা এই এলএসি নির্বাচনে আমরা দেখব। আইপিএফটাকে ছেড়ে দিলে, কারণ আইপিএফটি নিজস্ব কোনো কিছু আছে বলে মনে হয় না, একজন মন্ত্রী আছেন, কিন্তু লড়াইটা মূলত এখানে ডিসিতে আমার যা মনে হয় সেটা বিজেপি বনাম মাথা হবে, এবং টু সাম এক্সটেন্ট লেফটদের একটা অবস্থান এখানে আছে, এবং সলিড একটা শক্তি ওরা দেখাতে পারবে বলে মনে হয় এই নির্বাচনে। মানে আসন্ন এই যে এডিসি নির্বাচন রয়েছে সেটা কিন্তু দেখার মতন হবে অবশ্যই, কারণ শাসক এক সবচেয়ে উল্লেখযোগ্য যেটা প্রসঙ্গ এখন আলোচনার বিষয়, যেটা যে শাসক শরিক তারা নিজেরাই নিজেদের সাথে কনফ্লিক্টেড পজিশনে রয়েছে। সিপিআইএম তো রয়েছেই, বরাবরই সিপিআইএম বিরোধী শিবিরে প্রধান বিরোধী দল হিসেবে তো রয়েছে সেখানে। আরও একটা বিষয় হচ্ছে, আমরা সাম্প্রতিক সদ্য হয়তো গত দুদিন আগেরই ঘটনা, তিপ্রা মথা যিনি প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য, ওনার নেতৃত্বে বিভিন্ন জায়গায় সুবিশাল জনসমাবেশের আয়োজন হচ্ছে। খুমলুঙে একটা জনসমাবেশ হয় এবং সেখান থেকে ফেরার পথে তিপ্রামথার একজন কর্মী আক্রান্ত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ বিজেপির দুর্বৃত্তরা নাকি ঘটনাটা ঘটিয়েছে। তো এই ধরনের কিছু ঘটনা, আক্রমণ, পাল্টা আক্রমণ বিগত বেশ অনেকটা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি। এই যে শাসক শরিকের মধ্যে এই ধরনের পরিস্থিতিটা, এটা লক্ষ্য করে অনেকেই বলছেন যে তিপ্রামথার অস্তিত্ব সংকটে। আপনি কি বলবেন এই বিষয়টা? না, তিপ্রামথার অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে হয় না, কারণ জনসভায় যা উপস্থিতি সেটা দেখে কিন্তু ভোটের ফলাফলকে নিশ্চিতই আপনি অঙ্ক কষতে পারবেন না। এটা ঠিক যে যখন মুখ্যমন্ত্রী কোনো একটা সভায় যাচ্ছেন, যেহেতু রাজ্যের রাজনৈতিক প্রধান, ওনার উপস্থিতি গৌরবোজ্জ্বল একটা উপস্থিতি ওই এলাকার মানুষকে প্রভাবিত করে। একটু যাই তো দেখি তো কী বলেন উনি, ওনার কথাও শুনতে চান, এই আগ্রহ তো মানুষের মধ্যে আছে। এবং আমাদের পরিষদীয় গণতান্ত্রিক ব্যবস্থার এটাই হচ্ছে একটা উজ্জ্বল দিক যে মানুষ শুনতে চাইছে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, উনি কি বলছেন। স্বাভাবিকভাবেই ওনার যে জনসভাগুলো হচ্ছে, যেটা এর আগে আমরা দেখতে পাইনি, এতটা বিজেপি এতটা সংগঠিতভাবে শক্তি নিয়ে জনজাতি এলাকায় সমাবেশ করতে পেরেছে বলে আমি অন্তত দেখিনি। কিন্তু এবার এটা দেখছি, এটা মনে হচ্ছে একটা স্রোত তৈরি হয়েছে, এটা সংগঠিত শক্তিও কিছু ধীরে ধীরে বিজেপি পাহাড় অঞ্চলে সঞ্চয় করছে, এটা একটা ঠিক দিক। কিন্তু যাকে বলছে ওরা বুয়াগড়া মানে প্রদ্যুৎ কিশোরের কথা আমি বলছি, ওনাকে ঘিরে যে আবেগ তৈরি হয়েছে জনজাতি সমাজের মধ্যে, এটা খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। ওরা যথেষ্টই শ্রদ্ধা করেন, এবং এটা ত্রিপুরা ট্রেডিশন, কিন্তু রাজবাড়ির যারা প্রতিনিধি থাকেন, যারা সদস্য, তাদের প্রতি এই রাজ্যের মানুষের একটা শ্রদ্ধার বোধের জায়গা আছে। সেই দিক থেকে প্রদ্যুৎ কিশোরের প্রতি একটা টান তো আছেই। তবে এই যে উপস্থিতি, এক ধরুন একটা পদ্ম শিবিরের একটা রাজনৈতিক কর্মসূচি বিপরীতে মথার একটা রাজনৈতিক কর্মসূচি, তাতে উপস্থিতি দেখে ভোটের মানে ফলাফল আগাম বিশ্লেষণ করার খুব একটা সুযোগ আছে বলে আমার মনে হয় না। মানে সমানে সমানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে কারণ তাদের মধ্যে। না, যেমন ধরুন আমি এটা সমানে সমানে, কারণ হচ্ছে ধরুন 18 যখন পরিবর্তনটা হলো ত্রিপুরাতে, রাজনৈতিক বিরাট পরিবর্তন। সেই পরিবর্তনের আগেও আমরা দেখেছি আস্তাবলে ময়দান, যাকে বিবেকানন্দ স্টেডিয়াম বলা হয় এখন, সেখানে তো বিশাল জনসভা করেছিল বামেরা। সেই জনসভা থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে দুদিন পরে নির্বাচনে বামপন্থীরা আর সরকার পরিচালনার মতো গরিষ্ঠতা অর্জন করতে পারবেন না। সমাবেশ দেখে অ্যাকচুয়ালি সেই ধারণা উপসংহার টানা ভোটের ঠিক আগ মুহূর্তে, বিশেষ করে এতদিন আগে
খুবই কঠিন ব্যাপার। তবে দুই পক্ষই যথেষ্ট মজবুত বলে আমার মনে হয়। বিজেপি যে ঘাটতি ছিল এই সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণে সেই ঘাটতি অনেকটাই ওরা পুষিয়েছে বলে মনে হয়েছে। আচ্ছা, কিছু একটা গুঞ্জন চলছে যে তিপ্রামথা থেকে একটা মোটামুটি ভালো অঙ্কের বিধায়ক বা বড় মাপের নেতৃত্ব তারা বিজেপিতে যোগদান করতে চলেছেন। এমনকি সরাসরি বলতে কোনো দ্বিধা নেই, অনিমেষ দেববর্মার নাম উঠে এসছে, যিনি মন্ত্রী, বর্তমানে বনমন্ত্রী, মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অনিমেষ দেববর্মা বিজেপিতে যুক্ত হতে চলেছেন সরাসরি মথা ছেড়ে। এটা নিয়ে আপনি কি বলবেন? এই তথ্যটা আদৌ কতটা সত্য কিংবা? যা একটা কথা তো আছে, যা রটে কিছু তো বটে, সুতরাং রটনাকে এড়িয়ে যাওয়া খুব মুশকিল এই মুহূর্তে। আমার কাছে যতটুকু আছে যে অনিমেষবাবু দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্বের সাথে কথা বলতে দিল্লিতে ছুটে গেছেন। অথচ কালকে উনি বিধানসভার একজন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং তার কাছে বিধানসভায় তার উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, অনিমেষবাবু সম্পর্কে এটা একটা হয়েছে যে উনি দল ছেড়ে যাচ্ছেন এবং খুব বেশি শক্তি নিয়ে মাথায় একটা বড় ভাঙ্গন বিজেপি ধরাতে পারছে বলে আমার এই মুহূর্তে মনে হয় না। তবে এটা ঠিক যে ঘনিষ্ঠতা দেখে যদি বাইরে থেকে আন্দাজ করতে হয়, তো 1-2 জন সদস্য তো আছেনই, বিধায়ক আছেন ওনার সাথে, 1 জন বা 2 জন, এমডিসি 2 জন আছেন মনে হচ্ছে দেখে যা মনে হয়, এবং বাইরের যে প্রোগ্রামগুলো দেখে যতটুকু, কারণ ভেতরের মানুষের মনের কথা তো শিব ঠাকুরের পক্ষেও বলা সম্ভব না। হ্যাঁ, কিন্তু আমরা এটা তো বুঝি যে কার গতিবিধি, কে কোন দিকে যাচ্ছে, কি কথা বলছে এবং তাতে কি ধরা পড়ছে, তার নিরিখে বলা যেতে পারে মাথা ভাঙছে এরম বলবো না, তবে মাথা ছেড়ে অনিমেষবাবু অন্য একটি রাজনৈতিক দলের সাথে নিজের সম্পর্ক গড়তে চলেছেন। এটা হয়তো বাস্তব, 2-1 দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। মানে এডিসি নির্বাচনের আগেই তাহলে কিছু একটা বদল হতে পারে, কারণ এডিসি ভোটও যেহেতু আজকে 5টা রাজ্যের ভোট নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, সুতরাং এডিসি নির্বাচন তো দোরগোড়ায়, এবং আমার ধারণা সম্ভবত 17 তারিখে সেই ডেটটাও ঘোষণা হয়ে যেতে পারে। তো যদি দল ছাড়তেই হয় তাহলে সম্ভবত ভোটের আগেই সেটা ছেড়ে দিয়ে হয়তো ঘোষণার অনিমেষবাবু হয়তো নতুন তার জার্নি, নতুন করে ইনিংস শুরু করবেন, সেটা হতে পারে। আচ্ছা, তো আমরা এডিসির নিয়ে যেহেতু কথা বলছি, সিপিআইএম এর একটা প্রসঙ্গ তুলে ধরতে চাইব। সিপিআইএম এর যারা 28 জন প্রার্থী দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমাদেরও যোগাযোগ হয় বা কথা হয়, এবং তারা বলছেন যে এডিসিতে তারা এবারের যে নির্বাচন রয়েছে তারা মূলত বেকারত্ব এবং বিভিন্ন যে জ্বলন্ত সমস্যা রয়েছে জনজীবনে সেগুলিকে কেন্দ্র করেই তারা মানুষের সাথে জনসংযোগ কায়েম করছেন, ডোর টু ডোর তারা যাচ্ছেন, প্রচার করছেন। তো তিপ্রাসাদের মূলত তাদের চাহিদাটা কোন জায়গায়? তাদের নিত্যদিনের সমস্যাগুলো নাকি বোবাগ্রার প্রতি তাদের আবেগটা? যেমনটা আপনি বললেন যে ওনার প্রতি একটা আবেগকে কেন্দ্র করে কিন্তু প্রচুর তিপ্রামথা দলের সাথে যুক্ত রয়েছে। সে জায়গায় সিপিআইএম যে লজিকটা নিয়ে নির্বাচন লড়বে সেটা কতটা সিপিআইএম যে প্রথম থেকে যে কথাগুলো বলে আসছে আমরা যদ্দূর দেখি, প্রথমত রাজ্য সরকার এবং এডিসি 2 পরিচালক দল, তাদের বিরুদ্ধেই তাদের বক্তব্য। সেটা হচ্ছে রাজ্য সরকার পরিচালনার ক্ষেত্রে বিজেপি তার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পেরেছে তা নিরিখে সিপিআইএম কথা বলছে, আবার এডিসি পরিচালনার ক্ষেত্রে প্রদ্যোৎ কিশোর এবং তার দল যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ হলো না কেন, সেই বিষয়গুলো নিয়েই বামেরা কথা বলছে। এবং বিশেষ করে বামপন্থীদের যে নেতৃত্ব যারা এডিসিতে ছিলেন, এডিসি পরিচালনায় ছিলেন, তারা কি এর আগে 5 বছর কি কাজ করেছেন, দীর্ঘ সময় ধরে তারা এডিসিতে জনকল্যাণে কি কাজ করেছিলেন, এবং সেই ধারা মাথা রাখতে পারছে না বলেই তাদের বক্তব্য। এবং এই 5 বছর মানুষ কি পেল,
ভোটের সময় তো সেটাই মানুষ একটু রিভিউ করে, 5 বছর আগে বসিয়েছি, এই 5 বছরে দলটা কদ্দূর কী করলো, এবার আমি কাকে দেব। ভোটের তো স্বাভাবিক প্রবণতাই এটা, নাগরিক সমাজের কাছে এটাই বিবেচ্য থাকে। সুতরাং বামেদের উত্থাপিত এই বক্তব্য যে রাজ্য সরকার পরিচালনায় বিজেপি ব্যর্থ, আবার তার শরিক মথা যে এডিসি পরিচালনার দায়িত্বে আছে, তারা এডিসি পরিচালনা করার ক্ষেত্রে সফল নয়, তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাছাড়াও বেশ কিছু ডিমান্ড যে স্লোগানগুলোকে সামনে রেখে মথা গড়ে উঠেছিল, সেই স্লোগানগুলো ওরা সামনে আনছে। আগে ছিল আইপিএফটি বলছিল ত্রিপুরাল্যান্ড, তারপর মথা বললো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই ইস্যুগুলো তো তুলছে ওরা বামেরা, এবং এগুলো তো নেবে, এগুলো মানুষ নেবে। তার চাইতেও বড় কথা হলো এগুলো রাজনৈতিক বক্তব্য ছাড়াও সাধারণ মানুষের জীবনে যে অভিজ্ঞতা আছে, আমি কতটুকু কী পেয়েছি, আমার কাজ কোথায় আছে, আমার কর্মনিশ্চয়তা কিভাবে নিশ্চিত করবে, সেই বিষয়গুলো তো জ্বলন্ত সমস্যা। একটা তো জনজাতিদের মধ্যে জাতিসত্তা বিকাশের প্রশ্নে মূল কাজ কি করছে, এটা যেমন একটা বড় এজেন্ডা এই চর্চার ক্ষেত্রে, তেমনি প্রতিদিনের যাপনের প্রশ্নে যে আজকে আমি কাজ পেলাম কি না, রোজগারটা নিশ্চিত হলো কি না, সেই বিষয়গুলো এই সবগুলোই তো বামেরা অ্যাড্রেস করছে। সুতরাং এই সবগুলো মিলিয়েই কিন্তু ভোটে আনসার করতে হবে এই সরকার পক্ষে দুই রাজনৈতিক দলকে। সেটা বিজেপিও হবে, বিজেপিরও রাজ্য পরিচালনার ব্যাপারটা চলে আসবে, এডিসির ভোটেও হলেও সেটা আসবে, তেমনি এডিসি পরিচালনায় মাথাকেও উত্তর জবাব দিতেই হবে। এই ইস্যুগুলোই প্রধান ইস্যু, এবং এই ইস্যু নিয়েই বামেরা লড়াই করছে আমার বলে দেখে যা মনে হয়। এটা হচ্ছে মোদ্দা কথা। মথা সুপ্রিমো যিনি ফলাও করেই বলেন যে 28টি আসন দখল করবেন, পরবর্তী সময় আগরতলা দখল করবেন, যেই উক্তিটাকে কেন্দ্র করে এর আগেও বহু আলোচনা হয়েছে, এখনো হচ্ছে, সাম্প্রতিককালেও উনি এ ধরনের উক্তি করছেন। তো এই যে দখলীকরণের বিষয়টা, এই ধরনের উক্তি কি ধরনের প্রভাব ফেলে ত্রিপুরা রাজ্যের মানুষের উপর? না, রাজনীতিতে দেখুন 28টা আসন আছে, তো সুতরাং সব দলের নেতারই বক্তব্য হবে যে আমি 28টাই দখল করব, কেউ কম করে। এবং এমনকি ভোটের দিন গণনার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলবে না যে আমি অতটা হেরে যাব, দখল আমি এতটাই করব, এতটাই আমার শক্তি থাকবে। এই কথাগুলো না বললে অনুগামী যারা আছে, ওয়ার্কফোর্স যাদের বলা হয়, কোন পলিটিক্যাল পার্টির নেতা তার ওয়ার্কফোর্সকে তো এটা বলবে যে ভাই আমি 28টা আছে, আমি বড় জোর দেখো 14-15টা পেয়ে আমি সরকার করব বা এডিসি গঠন করব, এরকম কোনো দল বলবে না। ও বলবে আমি 28টাই পাবো। যেমন মুখ্যমন্ত্রী বলছেন আমি 28টা পাবো, এরা গত নির্বাচনে 9টা পেয়েছিলেন, এবার প্রদ্যুৎবাবু বলছে আমি 28টা পাবো, তাহলে প্রদ্যুৎবাবু সংখ্যা বাড়বে, হয়তো বারিকবাবুর সংখ্যা বাড়বে, কোনো কি একটা তো কিছু হবে। তো কেউ এই কথাটা বলবে না যে আমি পুরোটা দখলে নিতে পারবো না, এই কথা কেউ বলবে না। কিন্তু ত্রিপুরা দখল করব, আগরতলা দখল করব, আমার যেটা মনে হয় প্রদ্যুৎবাবু তো ত্রিপুরারই লোক, ত্রিপুরারই রাজ পরিবারের উত্তরাধিকার, সে আগরতলা কেন, গোটা ত্রিপুরাই তো ওনার, আগরতলা উনি দখল করতে যাবেন কেন? এটা কি আবেগবশত কি কথা বলছেন, কি প্রসঙ্গে বলছেন, এটা অতটা খুব আমার কাছে অর্থ রাখে না। তার সাথে আমি বলবো শুধু আগরতলা না, তিনি সারা ত্রিপুরার রাজ্যের মানুষের, জনজাতি মানুষের, বাঙালি ও সব অংশের মানুষের নেতা হন, সেটাই আমার ভালো লাগবে। একেবারেই। আমরা একটু ত্রিপুরা থেকে এবার বেরিয়ে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ একটু টানবো, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ব্রিগেড ময়দানে একটা বড় জনসমাবেশ হয়ে গেল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। কিছু কিছু ন্যাশনাল মিডিয়ার তথ্যসূত্র বলছে ব্রিগেড ময়দানে যে জনসমাবেশের আয়োজন করা হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর যে বক্তব্য উনি রেখেছেন, যে ভাষণ উনি পেশ করেছেন, সেখানে পশ্চিমবঙ্গের যে মূল সমস্যাগুলো সেগুলো তুলে ধরতে পারেননি উনি। এবং এই বিষয়গুলোকে মোদ্দা করে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী সেখানে সিপিআইএমও রয়েছে, তারাও কিন্তু নানান প্রশ্ন তুলছেন। আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, পশ্চিমবঙ্গের 2টি ফেজে নির্বাচন হতে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় সমাবেশ করলেন, তারপরে কি পশ্চিমবঙ্গের মানুষের ওপর প্রভাব ফেলেছে এই সমাবেশটা, কি বলবেন? না, এটা আমি আগেও বলেছি, সমাবেশ দিয়ে কিছু করা যায়, হিসেব করা মুশকিল আছে। ব্রিগেডে এর আগেও বামেরা যখন পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে পরাজয় স্বীকার করতে
বাধ্য হয়েছিল। ব্রিগেডে বড় সমাবেশ করেছে বামেরা, এমনকি সরকার থেকে চলে যাওয়ার পরেও ব্রিগেড ভরানোর ক্ষমতা একমাত্র বামপন্থীদেরই আছে। এটা একটা সময় ছিল, যদিও সেই মিথটা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন ব্রিগেড সমাবেশ ঘুরিয়ে। তারপর প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ করবেন এবং তাতে লোক আসবে। পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, যে রাজ্যে সমস্ত মানুষ অন্য রাজ্যের মানুষের চাইতে রাজনৈতিকভাবে সচেতন, প্রধানমন্ত্রী আসবেন, কি বলবেন, তাকে দেখব, তার কথা শুনবো, তাতে কয়েকটা ব্রিগেড তো ভরে যাওয়ার কথা। কয়েকটা ব্রিগেডও ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কিন্তু 140 কোটি দেশ ভারতবর্ষ, সেই দেশের প্রধানমন্ত্রী। আমি বিজেপি নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতেই রাজি নই। কালকের জনসভা আমার কাছে মনে হয়েছিল এটা প্রধানমন্ত্রী জনসভা। সুতরাং প্রধানমন্ত্রীর যে আকর্ষণ, এবং উনি তো বেশ সুবক্তা, তাহলে মোদিজির বক্তব্য শুনতে লোকে যাবে না, সেটাই যাওয়াই স্বাভাবিক। কিন্তু সেই সভা দেখে আপনি যদি ভোটের ইকুয়েশন টানতে চান, যেহেতু ব্রিগেড ভরে গেছে, সুতরাং এবার আছে মানে কী বলে গেরুয়া শিবির সরকার দখল করে ওরা আসছে, এরম ইকুয়েশন করা মুশকিল আছে, কারণ এটা দেখে কিছু বোঝা যায় না। প্রথমত পশ্চিমবঙ্গ দখলের জন্য বিজেপির এই যে চেষ্টাটা, এটা উড়িষ্যার পর বিহার হলো। বিহারেও সরকার মূলত বিজেপি করলো। আপনি দেখেছেন বিহারের নীতিশ কুমার এখন রাজ্যসভায় চলে যাচ্ছেন। সুতরাং বিজেপি কার্যত বিহার দখল করে নিয়েছে ভার্চুয়ালি। সেটা উড়িষ্যাতে হয়ে গেছে। এবার বাংলা দখল না করতে পারলে ভারতবর্ষের রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা একটু মানে কী বলবো, একটু থেকে যায়, ক্ষুধা তৃষ্ণা থেকে যায়। পশ্চিমবঙ্গ এমনই একটি রাজ্য, স্বাভাবিক কারণেই এবার পশ্চিমবঙ্গ দখলের জন্য বিজেপির যে চেষ্টা, সেটা মরিয়া হবে, প্রচণ্ড আগ্রাসী হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার পশ্চিমবঙ্গ দখলের জন্য ত্রিপুরা থেকে প্রচুর নেতাকর্মী বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন, এবং ওরা শেষতক থাকবেন, সেটাই বিজেপির লাগোয়া রাজ্য বিহার থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে প্রধানমন্ত্রীর সমাবেশে। আমরা যতটুকু মিডিয়াতে দেখেছি, ওদের কথাবার্তা শুনে যা মনে হয়েছে, একটা বিরাট অংশ শুধু ওরা অবাঙালি, ওরা গেছেন দেখতে। তো সুতরাং বিজেপিতে একটা অল আউট গেম ওখানে খেলছে পশ্চিমবঙ্গ দখলের ক্ষেত্রে। কিন্তু তৃণমূলের শক্তি যথেষ্ট পরিমাণে রয়েছে বলে মনে হয়। যে এখন লড়াইটা একটা তীব্র জায়গায় পৌঁছে গেছে। কতদূর বিজেপি গেইন করতে পারবে তার উপর মানে ভবিষ্যৎ কথা বলবে। এই মুহূর্তে জ্যোতিষের মতো কোনো হিসেব বলে দেওয়া কঠিন, কিন্তু এটাও ঠিক যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকেও শক্ত লড়াইয়ে নামতে হয়েছে, যদিও তার হারানোর কিছু নেই, জয় করার জন্য পড়া রাজ্যটাই রয়ে গেছে। আসামে তো বিজেপি সরকার আছেই, তামিলনাড়ু এবং কেরালাতেও বিজেপি ভালো ফল করার চেষ্টা করবে, যদিও কেরালাতে যেটা হয় লেফটের সাথে কংগ্রেসের লড়াই হবে। কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড ফ্রন্ট যেটা আছে ওরা লড়বে, ওরা বামেদের নেতৃত্বে সিপিএমের নেতৃত্বে বাম দলগুলো লড়বে। ওখানে মনে হচ্ছে স্ট্রেট ফাইট হচ্ছে, ওখানে বিজেপি মনে হয় না খুব একটা কিছু করতে পারবে। তামিলনাড়ুর ক্ষেত্রেও বিজেপির একটু সাংগঠনিকভাবে দুর্বলতা আছে, তেমনভাবে কিছু করা সম্ভব নয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদম অল আউট খেলা চলছে, এবং প্রধানমন্ত্রীর কালকে বক্তৃতার মধ্যে বদলের সাথে দেখে নেওয়ার যে হুমকি, 3বার তিনি কথাগুলো বলেছেন। শুধু বদলই হবে না, কিছু হিসেবেও আমরা মেলাবো ভবিষ্যতে। সুতরাং এই ক্ষেত্রে তো অবশ্যই তাদের আত্মবিশ্বাসের ব্যাপারটা স্পষ্ট। বিজেপি ভীষণভাবেই আত্মবিশ্বাসী যে এবার বঙ্গ তারা দখল করবে, অঙ্গভঙ্গ কলিঙ্গ দখল করেই গোটা ভারতবর্ষে বিজেপি তার সাম্রাজ্য বিস্তার করবে এবং সংগঠিত করবে। এই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই বিজেপি চলেছে, এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে সমাবেশটাকে আমি বলবো একটা নিশ্চয়ই সফল সমাবেশ, কিন্তু তার থেকে ভোটের অঙ্ক এখনই বানানো মুশকিল আছে।
আচ্ছা, মানে সার্বিকভাবে বিকশিত ভারতের যে একটা পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু বিজেপি আট ঘাট বেঁধে হ্যাঁ, ময়দানে অবশ্যই নেমেছে। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই। পশ্চিমবঙ্গের নির্বাচন সে জায়গাতে একেবারে স্পষ্টভাবে সেটা দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। আমরা আবারও ত্রিপুরাতে ফিরে আসি। আমরা বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, মোটামুটি ভাবে আমরা যে যে বিষয়গুলি এই মুহূর্তে রয়েছে আলোচ্য সেগুলি নিয়েই আলোচনা করছি। তো একটা শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, যে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই মনে করছেন বা বিগত এই কিছুদিনের পরিস্থিতিকে লক্ষ্য করে ভাবছেন যে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি হতে পারে, দুই দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক কনফ্লিক্ট, এটা তো থাকেই, প্রত্যেকবারই থাকে। বিধানসভা নির্বাচনে সেটা বিশেষভাবে লক্ষ্য করা যায়। এডিসি নির্বাচনের আগে কিংবা পরে কি এ ধরনের কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, বা যদি ঘটে সেখানে রাজ্য সরকারের ভূমিকা কি থাকবে বা কি হওয়া উচিত? না, আশঙ্কা তো আছে। প্রতিদিনের ঘটনাগুলোতেই আমরা কিন্তু মাঝে মাঝে আতঙ্কিত হই, বা বিশেষ করে সাংবাদিক হিসেবে আমরা যখন প্রতিটি খবর আমাদের কাছে আসে তখন একটু আতঙ্ক আমাদের মধ্যে তৈরি হয়। কিন্তু ত্রিপুরায় এখন সেই যে পরিবেশ, তাতে ত্রিপুরাকে আবার উপদ্রুত করা বা ডিস্টার্ব করে দেওয়ার মতো অবস্থা কোনো শক্তির আছে বলে মনে হয় না। ত্রিপুরার মানুষ যথেষ্ট সজাগ এবং সচেতন। প্রায় আড়াই দশক ধরে উগ্রপন্থার যে যন্ত্রণা, সেটা ত্রিপুরার মানুষ সহ্য করেছেন, এবং কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দল তা থেকে খুব একটা কিছু ফায়দা লুটতে পারবে আলটিমেটলি আমার মনে হয় না। চেষ্টা হতে পারে, লড়াই, রাজনীতির লড়াই উত্তপ্ত হবে, ময়দান উত্তপ্ত করবে। আমি আশা করব, কামনা করব সেই পর্যন্তই থাকুক, তা যেন অন্য রূপে ভয়ঙ্কর কিছু পরিণতির দিকে না যায়। পরিণতির দিকে গেলে সারা ত্রিপুরা আবার জ্বলবে, এবং সেই পরিণতির কথা ভেবেই রাজনৈতিক নেতাদের যে বক্তৃতা বা কথা বলা, তাতে আমরা আশা করব ওরা সংযত হবেন, এদের কথাবার্তা যাতে স্বাভাবিকভাবেই অন্য কিছু প্রবণতা বা বিপদ তৈরি না করে সে সম্পর্কে ওরা সচেতন থাকবেন। এবং রাজনৈতিক লড়াই থাকুক, বিরোধ থাকুক, সেটা যেন কখনোই অশান্তির কোনো আবহ তৈরি না করে। আমি সাংবাদিক হিসেবে সেটাই কামনা করব। এই মুহূর্তে আতঙ্কের কথা আমি ভাবছি না। আমার একটা আস্থা রয়ে গেছে যে প্রত্যেকটি এলাকায় যখন যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার বিপরীতে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসেন, তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সুতরাং তারা প্রশাসনের সাথে সহযোগিতা করবেন। প্রত্যেকটি জায়গায় উত্তেজনা ছড়ানোর যে কোনো চেষ্টা হলে সংগঠিতভাবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সেটা জনজাতি হতে পারে, আপনি বাঙালি হতে পারে, ওর সবাই মিলে সেটা প্রতিরোধ করবেন। এরম আশঙ্কা যাতে কোনো অবস্থাতেই মানুষকে বিপন্ন না করে সেটা নিশ্চিত করা সব দলের কাজ এবং সবার কাজ। এবং সাংবাদিক হিসেবে আমি তো অবশ্যই আশাবাদী যে আগের মতো আর পরিস্থিতি ঘোলাটে করা যাবে না এখন। একেবারেই আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে। ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনী না হলেও এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। সে জায়গায় দাঁড়িয়ে এডিসি নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হয়, এবং উল্লেখযোগ্য বিষয়, বিজেপি এবং তিপ্রা মথা তারা তাদের প্রার্থী তালিকা কবে ঘোষণা করেন, সেটা কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিপিআইএম দল একদিকে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, উপনির্বাচন এবং এডিসি নির্বাচন উভয় ক্ষেত্রেই এবার বিজেপি এবং তিপ্রা মথার সেই প্রার্থী তালিকা ঘোষণা বাকি, এবং একই সঙ্গে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণাও বাকি। গোটা বিষয়টি নিয়ে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে এডিসি এলাকাগুলিতে পাহাড়ে কীরকম পরিস্থিতি তৈরি হয়, সেই সমস্ত কিছুই আমাদের কাছে আপডেট আসবে, এবং আমরা সেগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব। আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করি, এবারেও তাই করলাম। আশা রাখছি আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর আমাদের আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ স্টুডিওতে আসার জন্য। আমরা আবারও চাইবো যে বিজয়বাবু আমাদের সঙ্গে এভাবেই আলোচনায় থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।